দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। যে কোনো একজন আমাকে জানাবেন যে আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। আমি বেগম জিয়া যখন লন্ডন থেকে বাংলাদেশের চিকিৎসা শেষ করে ফেরত আসলেন, তখন আমি বলেছিলাম যে বেগম জিয়ার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলেছিলেন যে ওনার অনেক উনি অনেক অসুস্থ এবং এই অবস্থায় ওনার কোনো ভূমিকা রাখা সম্ভব না। আসলে যেটা পুরনো কথা, হাতি মরলেও লাখ টাকা। উনি এই অসুস্থ অবস্থায় বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করে কিন্তু এই বিএনপির প্রবীণ উন্মত্ত নির্বাচনের জন্য পাগল হওয়া প্রবীণদেরকে কিন্তু শান্ত করেছেন, এবং প্রবীণরা শান্ত হওয়াতে কিন্তু নবীনরাও শান্ত হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি জনাব তারেক রহমান, উনি নিজের বিএনপির মাঝখানে বিএনপির ছেলেপেলেরা যেসব চাঁদাবাজি এবং অন্যান্য অন্যায় কাজে যারা ব্যস্ত হয়ে পড়েছে, তাদের উদ্দেশ্য নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন, যা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। দেরিতে হলেও তা হয়েছে, এবং উনি বলেছেন যে দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিএনপির কোনো সদস্যকে কোনো আশ্রয় দিবেন না। আমি তার সাথে হয়তো আরো খুশি হতাম যদি বলতেন, যেটা যথার্থ হতো, ওনার মতো একটা জায়গা থেকে যদি বলতেন দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ যারা করবে তাকে উনি কখনোই সমর্থন করেন না, শুধু দলীয় স্বার্থ নয়। যাই হোক, এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই হচ্ছে ভারতকে বাংলাদেশ দখল করার রাস্তা করে দেওয়া, যা আমরা কখনোই হতে দিতে পারি না। তা আমরা যেই দলেরই হই, যেই ধর্মেরই হই, আমরা কখনোই নিজের মাতৃভূমি, নিজের দেশকে এই বাংলাদেশের একমাত্র এবং চরম শত্রু ভারতের হাতে তুলে দিতে পারি না, বা সেই সুযোগ করে দিতে পারি না। কারণ মনে রাখতে হবে, বাংলাদেশ থাকলেই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলেই আপনাদের রাজনৈতিক দল থাকবে, আপনারা ভিন্ন ভিন্ন মত নিয়েও একসাথে থাকবেন শান্তিতে সুখে, ভিন্ন ভিন্ন ধর্ম নিয়েও একসাথে শান্তিতে সুখে থাকবেন। কিন্তু বাংলাদেশেই যদি না থাকে, বাংলাদেশ যদি কাশ্মীর হয়ে যায়, তাহলে আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্মের, আপনাদের সন্তানদের কোনো অস্তিত্ব থাকবে না, ভারতীয়দের বুটের তলায় নিষ্পেষিত হবে। এই কথা ভুলে গেলে চলবে না। এখন আসুন, আপনারা যেই কথা শুনতে আগ্রহী, কারণ আমি যেই কথাগুলা বলি প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। যারা অনুধাবন করেন, যারা চিন্তা করেন, তারা বোঝেন। মনে করেন যে এইসব কথা তো বলে লাভ নাই, এই কথাগুলো কিন্তু আধ্যাত্মিক কথা না। এই কথাগুলো না শোনার জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই করুণ পরিস্থিতি। তাই এই কথাগুলা একটু ধৈর্য করে শুনতে হবে। এই কথাগুলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে বলতে হবে যে উনি যে এই কথাটা বললেন যে বাংলাদেশ না থাকলে আমাদের কোনো রাজনৈতিক দলও থাকবে না, আর যার যার ধর্মেরও কোনো কাজে আসবে না যদি বাংলাদেশ তা দখল করে নেয়। সুতরাং আপনার নিজস্ব ভূমিকে আপনাকে নিরাপদ রাখতে হবে, তাহলে আপনার প্রজন্ম নিরাপদ হবে। এখন আসুন, শুক্রবার দিন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে বৈঠক হতে চলেছে। সেই বৈঠক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। আমি যেহেতু গত ৬-৭ বছরে নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি যতগুলো কথা বলেছি, আল্লাহর রহমতে প্রতিটা কথাই এখন পর্যন্ত সত্যি হয়েছে। আমি কোনো গণক না, আমি কোনো ভবিষ্যৎ জানি না, আমি কোনো ভবিষ্যৎ বাণীও করতে পারি না, তা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে, পরিস্থিতি দিয়ে বিবেচনা করে যেটা বুঝি যে কি হতে পারে, সম্ভাব্য কি হতে পারে, সেই কথাগুলো বলতে পারি। তা বলার আগে ওনাদের মাঝের বৈঠকটা হোক,
এই বৈঠকটা যেন কোনোভাবেই ভারত বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন দলে থাকা কোনো মির্জাফর যেন তা নষ্ট না করতে পারে বা ভারতের কোনো দালাল যেন নষ্ট না করতে পারে, সেটার দিকে নজর রাখতে হবে। এবং আমি বিএনপির যারা কাণ্ডারি আছেন, আমি ওনাদের কাছেও অনুরোধ করছি, বিশেষ করে বিএনপির ঘনিষ্ঠ কাণ্ডারি যারা আছে তাদের কাছে ইতিমধ্যে বলেছি, কোনোভাবেই এই বৈঠককে বা মিটিংকে বানচাল করতে দেওয়া যাবে না, প্রথমত। দ্বিতীয়ত, এই মিটিংয়ের সকল তথ্য অত্যন্ত গোপন রাখতে হবে, যেন কোনোভাবেই ভারতের কানে না যায়। এই মিটিংয়ে যদি ভুলেও তারেক রহমান, আমির খসরুর মতো কোনো লোককে অ্যালাউ করে সেখানে যেতে, তাহলে মুহূর্তের মাঝখানে মিটিংয়ের সকল তথ্য ভারতে চলে যাবে। একইভাবে ইউনূস সরকারের অনেক উপদেষ্টা আছে, আসিফ নজরুল থেকে আরম্ভ করে অনেকেই আছে, তাদের কাছে এইসব তথ্য, গোপনীয় তথ্য প্রকাশ করা যাবে না, তাও ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। সুতরাং এই বৈঠকের, এই মিটিংয়ের তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন, সম্ভাব্য কি হতে পারে। যুক্তি দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে, ডক্টর ইউনূসও চায় না দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, একটা মারামারি হোক, একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশটা চলে যাক। তারেক রহমানও চায় না দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, কারণ বর্তমানে দেশে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, মানে মন্দের ভালো। হাসিনার আমলে যা ছিল তার থেকে হাজার গুণে ভালো, কারণ সারা বাংলাদেশের এখন যদু মধু কদু সবাই কথা বলতে পারছে, এবং এত মানুষ কথা বলছে যে কথা শোনার কেউ নাই সেখানে। সুতরাং পরিস্থিতি তো আগের থেকে ভালোই, বাক স্বাধীনতা 100% পেয়েছে। দ্বিতীয়ত, বাক স্বাধীনতা পেয়ে কথা বলার কারণে কাউকে গুম করে দেওয়া হচ্ছে না, কাউকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে না, অন্যান্য অত্যাচার তো বাদই দিলাম। সুতরাং তারেক রহমানও চাইবে না এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, এবং দেশের এই বর্তমান পরিস্থিতিতেও কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসেন নাই। নিশ্চয়ই এমন কিছু আছে যা উনি জানেন, আমি জানি না। যদিও আমি জানি তারেক রহমানকে সেনাপ্রধান স্বয়ং আশ্বস্ত করেছে যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ সেনাবাহিনীর, এবং সেনাপ্রধান নিজে সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন। যেই নিরাপত্তা কিন্তু আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু এত আশ্বস্ত করে সেই আশ্বাস দেওয়া হয় নাই, কিন্তু তারেক রহমানকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। সুতরাং তারেক রহমান কিন্তু, যদিও নির্বাচন চাওয়া হচ্ছে, তবুও তারেক রহমান লন্ডনে বসেই নির্বাচন চাইছেন। তার মানে কি, বাংলাদেশে একটা নির্বাচন পরিবেশ, আনন্দমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু তারেক রহমানকে স্বয়ং বাংলাদেশে সশরীরে থাকতে হবে। তার মানে তারেক রহমানও চাইবেন এই বৈঠকে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাধান আসুক। এখানে আরো কারণ আছে। সেনাপ্রধান যেরকম বিএনপির সাথে হাত মিলিয়েছে যে বিএনপি ক্ষমতায় এলে যেন সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীর অন্যান্য সিনিয়র অফিসার যারা আছে, যারা স্বৈরাচারী হাসিনার আমলে বিভিন্ন অপকর্ম করেছে, তাদের উপর যেন কোনো প্রকার শাস্তিমূলক কোনো ব্যবস্থা বা পদক্ষেপ না নেওয়া হয়। আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূসও তারেক রহমানের সাথে এমন একটা আলোচনা করবে যে কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাউকে যেন এই সরকার চলে যাওয়ার পরে গণতান্ত্রিক সরকারের কাছে, যেই সরকারই আসুক নির্বাচনের মাধ্যমে, যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কারোর উপর যেন কোনো প্রকার প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এই ধরনের একটা আলোচনা যেভাবেই হোক হবেই, কারণ এরকম একটা আলোচনা না করে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়ে আমরা কখনোই কিন্তু সঠিক নির্বাচনের দিন তারিখ জানতে পারবো না। তৃতীয়ত, বাংলাদেশে এই যে এপ্রিল মাসে যেই ধরনের ঠাটা গরম পড়ে, বর্তমানে ঢাকায় বা বাংলাদেশে, আমি কানাডায় বসে আছি কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানি, যেই ধরনের গরম পড়েছে তাতে মানুষ কিন্তু অস্বস্তিতে থাকে। বিশেষ করে এপ্রিল মাস থেকে যেই ধরনের গরম শুরু হয়, সেই ধরনের গরমে বাংলাদেশের যেই
16 বছর ধরে নির্বাচন বঞ্চিত জনগণ তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তারা ঈদের আনন্দের মতো নির্বাচন আনন্দের জন্য রাস্তাঘাটে মাঠে তারা নেমে যাবে। হাসিনা যখন 2008 সালে ক্ষমতা এসেছিল, যেই ছেলের বয়স ছিল 17-18 ভোটার হয়েছিল, তার বয়স কিন্তু 35 হয়ে গেছে, কিন্তু সে এখনো ভোট দিতে পারেনি। সুতরাং সেই যুবক অবস্থা থেকে মধ্য বয়স পর্যন্ত, মধ্য বয়সে চলে এসেছে, এখনো ভোট দিতে পারেনি। তার ভিতরে একটা গণতান্ত্রিক চর্চাবোধের একটা প্রচন্ড আকাঙ্ক্ষা কাজ করছে। এই আকাঙ্ক্ষার জন্য সবাই যেরকম শীতকালে গ্রামের বাড়ি বেড়াতে যায়, পিঠা খেতে যায়, গরমকালে যায় না কেন? কারণ সেই সময়টা বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশটা সেই রকম অনুকূলের না। আর নির্বাচন মানেই তো শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে যেখানে পাকা রাস্তা নেই, যেখানে কাঁচা রাস্তা, যেখানে ঠিকমতো গাড়ি চলে না, সেখানে পর্যন্ত কিন্তু মানুষজন যাতায়াত করবে, ভোট দিতে যাবে। সেই সময় যদি বৃষ্টি, ঝড়, গরম থাকে, একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি জানি না ডক্টর ইউনূস সরকার কোন বিবেচনায় এপ্রিল মাসে নির্বাচনের সময় দিয়েছেন, তা আমি জানি না, কিন্তু এইটুকু জানি নির্বাচনের এই সময়টা একটা ভুল সময়। সুতরাং নির্বাচন 26শে ফেব্রুয়ারিতে হোক অথবা 25শে ডিসেম্বরে হোক, আমি মনে করি একটা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের আবহাওয়া এবং অনুকূল পরিবেশের দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি শীতকালে নির্বাচন হওয়াটা উত্তম। এখন আসি বিএনপির দৃষ্টিকোণ থেকে, অথবা বিএনপি না, অন্যান্য সকল দল, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ যেহেতু বাতিল, অন্যান্য সকল দলের জন্য দৃষ্টিকোণ থেকে অনুকূল পরিস্থিতি কোনটা হওয়া উচিত একটু খেয়াল করে শুনবেন। যেটা 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে আমি চিৎকার করে করে যেই কথাটা আমি বারবার অনেকগুলো ভিডিওতে বলেছি, যে এবং গত 5 বছর আগে যে ভিডিওটা বলেছি, যে স্বৈরাচারী শেখ হাসিনা অপমানিত হয়ে ভারতে পালাবে এবং অন্য কোনো দেশে যেতে পারবে না, এখনো আছে আমার ইউটিউবে, আপনারা দেখতে পারেন। এবং এও বলেছি যে হাসিনা পালাবে, কিন্তু হাসিনা পালানোর পরে বাংলাদেশের যে পরিস্থিতি হবে তা নিয়ে আমি চিন্তিত, যা বর্তমানে হচ্ছে এবং সামনে হতে যাচ্ছে আমার কথাগুলো না শুনলে। সেটা হচ্ছে, আমি 5ই আগস্টের পরে বারবার বলেছি যে অস্ত্র উদ্ধার করতে, যদি আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশের মাঠে ঘাটে ঘর বাড়িতে রেখে গেছে, 5ই আগস্টের পরে সশস্ত্র বাহিনীকে, এই ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে বারবার চিৎকার করে বলার পরেও কিন্তু ওনারা অস্ত্র উদ্ধার করেন নাই। 5ই আগস্টের পরে নামকা অবস্থা একটা অস্ত্র উদ্ধারের একটা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এটা লোক দেখানো কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। ইদানিং কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, বাট এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ওই যারা ডাকাতি করে রাস্তায় ছাঁচড়ামি করছে, চাঁদাবাজি করছে, ওদের অস্ত্র। ওই অস্ত্র হয়তো বা ঠিক মতো চলবেও না। কিন্তু ভারতের দেওয়া এবং ভারতের প্রশিক্ষিত আওয়ামী সন্ত্রাসীদের কাছে বিদেশি চলমান শক্তিশালী যেই সব অস্ত্র আছে, সেটা যদি উদ্ধার না করা হয়, আমি তো 5.5 বছর 6 বছর আগে যা বলেছি দিন তারিখ লিখে রাখতে, এই কথাগুলো বলেছিলাম, কিন্তু সত্য হয়েছে। আবার আজকের দিনে বলছি আমি যে এই অস্ত্র যদি উদ্ধার না করা হয়, সেটা ফেব্রুয়ারিতে হোক নির্বাচন, হোক এপ্রিলে নির্বাচন, যখনই ডক্টর ইউনূস চলে গিয়ে একটা বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে, 2 মাসের মাথায় বাংলাদেশে ভারতের নির্দেশে খুন খারাপি অস্ত্র দিয়ে শুরু হয়ে যাবে। যেহেতু এখনো যারা পুলিশ রয়ে গেছে, 50% পুলিশও জয়েন করে না, বাকি যারা জয়েন করেছে এখনো কিন্তু সমস্ত আওয়ামী মাল, বেশিরভাগই। কিছু যারা বিএনপি আওয়ামী লীগের সময় বঞ্চিত হয়েছে, যারা ওই যে রেজাউল মল্লিকের মতো যারা বঞ্চিত হয়েছে, এরা কিছু আছে কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আর বাকি বেশিরভাগই কিন্তু যখন আওয়ামী সাহায্য পাবে, অস্ত্র শস্ত্র নিয়ে ভারতীয় সাহায্য পাবে, তখন এই বাংলাদেশের পুলিশ এবং এই যে সিভিল প্রশাসনের সচিবালয়ে এই যে আন্দোলন করলো, সব নিমক হারামের বাচ্চা, এই নিমক হারাম, এই মির্জাফরের সন্তানগুলা, এরাও নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লাগবে দিন রাত। এখনো প্রফেসর ইউনূসকে পারছে না, বারবার ব্যাখ্যা করার দরকার নাই। প্রফেসর ইউনূসকে পারছে না ওনার আন্তর্জাতিক কানেকশনের জন্য,
ওনার বিচক্ষণতার জন্য। হ্যাঁ, ওনার অনেক দুর্বলতা আছে, যা চিৎকার করে বহুবার বলেছি। ওনার যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকারি কোনো অভিজ্ঞতা নাই, সামরিক অভিজ্ঞতা নাই, অনেক দুর্বলতা থাকবে ওনার এই কি বলে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের মাঝখানে দুর্বল লোক নিয়ে, এগুলো বারবার বলেছি। এইসব সমস্যা থাকবেই, এটাই হওয়ার কথা ছিল, এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা ছিল না। এবং হয়তো সংস্কার করা সম্ভব হতো। আমাদের মাঠে যারা আমাদের বিজ্ঞ কিছু ব্যক্তি আছেন যারা দিনরাত কাজ করে যাচ্ছেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত, ওনারা যারা কাজ করে যাচ্ছেন, এবং আমাদের কর্নেল হাসিন যারা সরকারকে ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে কাজ করাচ্ছে, জায়গায় গিয়ে চোখের মাঝখানে আঙুল দিয়ে দেখাচ্ছে বিডিআর হত্যার বিচার করেন, এইটার বিচার করেন। তারপরে বলা হচ্ছে যে মেজর সিনহার হত্যার বিচার করেন। ওই মানে ধাক্কা স্টার্ট গাড়ি আর কি। প্রফেসর ইউনূস সরকারটা হচ্ছে ধাক্কা স্টার্ট গাড়ি, যে ধাক্কা না দিলে গাড়ি স্টার্ট হয় না। সুতরাং ধাক্কা দিয়ে দিয়ে স্টার্ট হচ্ছে, 1 মাইল 1.5 মাইল যাচ্ছে, আবার গাড়ি থেমে যাচ্ছে, আবার ধাক্কা দিতে হচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে অনেক। সেই জন্য বলছি যে আমাদের এরপরে হুটহাট করে নির্বাচন দিয়ে দিলে, বিএনপির এই সুযোগে যদি বিএনপি সরাসরি সেনাপ্রধানের সাথে তারেক রহমান কথা বলে যদি অস্ত্র উদ্ধারের আন্তরিক অনুরোধ না করেন, তাহলে কিন্তু বিএনপির দুর্বলতায় বিএনপি মারা পড়বে। মনে রাখতে হবে, শহীদ জিয়া রহমান কিন্তু উদার মনের রাজনৈতিক মনোভাব নিয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশে আসার রাস্তা করে দিয়েছিল। এবং স্বৈরাচারে হাসিনা আসার পরপরই কিন্তু শহীদ জিয়া এই ভারতের হাতে, স্বৈরাচারী শেখ হাসিনার হাতে কিন্তু তাকে হত্যা করা হয়। তারা হত্যা করে ভারত এবং হাসিনা মিলে। একইভাবে আজকে আপনাদেরকে উপর আল্লাহকে সাক্ষী রেখে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি যদি তারেক রহমান আন্তরিকভাবে এবং আমার কথা সিরিয়াসলি নিয়ে যদি উনি সেনাপ্রধানের সাথে একসাথে মিলে কাজ করেন, নির্বাচনের তারিখের জন্য পাগল হওয়ার আগে একসাথে কাজ করেন, সেনাপ্রধানকে বলেন আপনি একটা আন্তরিকভাবে সারা দেশে অস্ত্র উদ্ধার করে এবং আওয়ামী সমস্ত দাগী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নিশ্চিত করেন। আর নয়তো কিন্তু তারেক রহমান অবাক হবেন না যদি ভারত 6 মাসের মাথায় তারেক রহমানকে হত্যা করে। তাই বিএনপির ভারতীয় দালালরা যারা চুল পাকিয়েছেন, কিন্তু চুল পাকিয়ে দেশদ্রোহী হয়েছেন, দেশপ্রেম হয় নাই, এখনো ভারতের কথাই চলছে, তারাই কিন্তু তারেক রহমানের হত্যার ব্যবস্থার রাস্তা করে দিচ্ছে। এবং আমার মনে হয় তারেক রহমান এটা মনে মনে বুঝতে পারছে, সেই জন্যই উনি দেশে আসছেন না। কিন্তু দেশে না এসে তো আপনি রাজনৈতিক তারিখ চেয়ে তো নির্বাচনের তারিখ চেয়ে তো লাভ নেই। আপনি লন্ডনে বসে নির্বাচনের তারিখ চাইবেন, আগামী মাসে তারিখ দিয়ে দিতে হবে, কিন্তু বাংলাদেশের এই যে লাগামহীন বিএনপির কর্মীরা, নেতারা এবং কর্মীরা, এরা তো গোল্লায় যাচ্ছে বিশৃঙ্খল অবস্থায়। আপনার বক্তব্য আমি শুনেছি, এরকম বক্তব্য আগেও দিয়েছেন, কিন্তু ক্ষমতালোভী এবং টাকালোভী এরা তো অস্থির হয়ে গেছে, আপনার কোনো কথা শুনছে না এবং বিএনপি ডুবিয়ে ছাড়ছে, অপমানিত। একটা জিনিস মনে রাখতে হবে, হাসিনা যেরকম জনগণকে মূল্যায়ন করতো না, সেই জন্য সে ভোটেই দিত না, নির্বাচনেই দিত না, তাই জনগণকে মূল্যায়ন করতো না। কিন্তু আপনি কি মনে করেন তারেক রহমান কি হাসিনার পথে যেতে পারবেন? আপনি নিজেও যাবেন না, কারণ আপনি হাসিনার মতো খারাপ হতে পারবেন না, কারণ আপনার ভিতরে শহীদ জিয়ার রক্ত আছে। তাই আপনি চাইলেও হাসিনার মতো জীবনে খারাপ হতে পারবেন না। তার মানে কি দাঁড়ালো? আপনি জনগণকে ভোট থেকে বিরত রেখে, আটকে রেখে ক্ষমতায় জোর করে বসে থাকতে পারবেন না, একদিকে এইটা। দ্বিতীয়ত, জনগণ শিখে গেছে যে অত্যাচারী হলে কিভাবে রাস্তায় নামতে হয়, সুতরাং ওইটাও বিপদ। বিএনপি নেতারাও চায় না দেশ ছেড়ে পালাতে তারা। সুতরাং সবাইকে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের স্বার্থে একটা সম্মানিত, শান্তিপূর্ণ দেশ, সবার আগে দেশ, তারপরে জনতাকে মাথায় রেখে একটা সিদ্ধান্তে আসতে হবে, যার মাধ্যমে এই 3টা জিনিস, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতা সুখে থাকবে। মনে রাখতে হবে,
শিলে পাটায় ঘষাঘষি, মরিচের কাম শেষ। সুতরাং প্রফেসর ইউনূস সরকার আর বিএনপি বা রাজনৈতিক দলগুলো যদি মারামারি কাটাকাটি করে তাহলে কিন্তু হিত হবে বিপরীত, জনগণ ভুক্তভোগী হবে। আর জনগণ যদি সাফার করে, নির্বাচন যখনই হোক না কেন, জনগণ কিন্তু তার ওই ভোগান্তির কথা ভুলবে না যে হাসিনা আমলেও ভুগলাম, বিএনপির কারণেও ভুগছি, দূর হাসিনার তো ভোট জীবনও দিব না, ও তো গেছেই আপদ একটা। আর বিএনপি অত অত্যাচার করছে, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, আর নির্বাচন নিয়ে মাথা ফাটাচ্ছে, অশান্তি করে রেখেছে, প্রফেসর ইউনূসকেও কাজ করতে দিচ্ছে না, বিএনপিকেও ভোট দিব না। তখন কি বিএনপিকে জনগণকে কি মাথার মাঝখানে অস্ত্র ঠেকিয়ে ভোট দেওয়া হবে না হাসিনার মতো? তাতে পারবেন না। তাহলে বেলা শেষে কিন্তু হাসিনার নৌকায় উঠে কিন্তু আপনারা ধানের শীষটা বুকে নিয়ে তারপরে নৌকা নিয়ে ডুববেন। এখন আসি এনসিপির কথায়। এনসিপির এই যে ইয়াং ছেলেপেলেদের প্রথমেই অনেক আশা ছিল বুক ভরা, কিন্তু তারপরে দেখেছি ভীষণ মনক্ষুণ্ণ হয়েছি এদের ব্যবহারে। এরা ইতিমধ্যে মনে করছে কি হনু যেন, কারো কথা শুনতে রাজি না। তারপরে আমরা যেখানেই, ইংলিশ একটা কথা আছে, ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। আর যেখানেই এইসব ছাত্র নেতাদের পিএ উপদেষ্টা এবং ছাত্র নেতাদের টাকা পয়সার দুর্নীতি সম্পর্কে শোনা যাচ্ছে, সেখানে সত্যতা নিশ্চয়ই কিছু আছে। তারপর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা দামি দামি ৩-৪ কোটি টাকার গাড়ি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ১৫০ গাড়ির বহর। কিসের পরিবর্তন হবে? কিসের? এই যে ২০০০ ছেলে মেয়ে জীবন দিল বাংলাদেশের রাজনৈতিক দলের পরিবর্তনের জন্য না, বাংলাদেশের সমাজের রীতিনীতি, আইন কানুন, যেই নোংরা জঘন্য সামাজিক রীতিনীতি এবং রাজনৈতিক রীতিনীতি, তা সংস্কার করার জন্য, তার পরিবর্তনের জন্য। কিন্তু ঘুরে ফিরে সেই আমরা এই বাচ্চা ছেলেপেলেদের হাতে টাকার ঝনঝনানি দেখছি। তার মানে অল্প বয়সেই দুর্নীতিতে নেমে গেলে, তার মানে এখনের যেসব প্রবীণ রাজনীতিবিদদের আমি সমালোচনা করছি, তাদের অর্ধেক বয়সে যাওয়ার আগে তো তোমরা দেশকে বিক্রি করে দিবে। তার মানে তোমাদের উপর কি করে বিশ্বাস? তুমি কি শোনো, ট্রাস্ট ক্যান নেভার বি ডিমান্ডেড ফর, ট্রাস্ট হ্যাজ টু বি আর্নড। বিশ্বাস কখনো দাবি করা যায় না, বিশ্বাস অর্জন করতে হয়। সুতরাং তোমরা যদি এখনই বিশ্বাস অর্জন করতে না পারো, তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। তোমাদের তারপরের একটা উপদেশ দিই, যদি শুনো, তোমরা প্রফেসর ইউনূস সরকারের উপরে নির্ভরশীলতা বন্ধ করে দাও। তোমরা যেটা এত বছর তোমাদেরকে বলেছি, তোমরা যখন ক্লাস 10-এ বা কলেজে পড়তে, তোমাদেরকে তখন থেকে উৎসাহ দিচ্ছি যে তোমরা আমেরিকা, লন্ডন, বিদেশিদের অপেক্ষায় বসে থেকো না, তারা কখনোই তোমাদেরকে সাহায্য করবে না। তোমাদের নিজেদেরকে রাস্তায় নেমে, নিজেদেরকে রক্ত দিয়ে তোমাদের অধিকার, তোমাদের স্বাধীনতা তোমাদের অর্জন করতে হবে। তা তোমরা করেছো, কিন্তু মূলত যারা করেছে, তাদের মূল যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর পথে চলে গেছে। কিন্তু তোমরা আছো, তোমরা যদি সেই ওই বিদেশের মতো নির্ভরশীলতার মতোই ডক্টর ইউনূস সরকারের দান দক্ষিণা এবং প্রোটেকশন এবং সাহায্যের উপর নির্ভরশীল হয়ে রাজনৈতিক দল করার চেষ্টা করো এবং আগানোর চেষ্টা করো, তাহলে মনে রেখো, তোমাদের এই গাড়িও কিন্তু ধাক্কা স্টার্ট গাড়ি হয়ে যাবে। এই রাজনৈতিক দল কিন্তু আর আলোর মুখ দেখবে না। তাই এখনো সময় আছে, হাতে ধরে স্পুন ফেড না হয়ে বাচ্চাদের মতো মুখে চামিচ দিয়ে খাওয়াবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আর তোমরা রাজনীতি করবে, সেইভাবে আগাতে পারবে না। তোমরা এই যে তাসলিম যারা এসেছে, তোমরা তাদের মতো যারা শিক্ষিত তাদেরকে আনো, এবং তোমরা একক শক্তিতে, নিজস্ব শক্তিতে সারা বাংলাদেশের মানুষের সাথে একটা সামাজিক বন্ধন, জনগণের সাথে 1-to-1 একটা সামাজিক বন্ধন তৈরি করে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও। তোমরা এইবার নির্বাচনে ক্ষমতায় আসার যদি চিন্তা করো, তাহলে একটা চরম মূর্খতার পরিচয় হবে তা। কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যা আমি বুঝি, ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাই না। এখানে ম্যাচুরিটির ব্যাপার আছে, এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞা বলতে বোঝাচ্ছি না যে এই মাথার চুল পাকাবে তারপরে ভারতের কাছে বিক্রি হয়ে যাবে, তা না। একটা রাজনীতি শিখার ব্যাপার আছে, কারণ বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে এখন একটা প্রফেশন। কিন্তু তোমাদেরকে হতে হবে, তোমাদের নিজস্ব পড়াশোনা,
তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ এটা হবে সেটা হবে, সেটা হবে তোমাদের প্রফেশন, কিন্তু তার পাশাপাশি রাজনীতিটা হবে তোমাদের একটা জাতীয় দায়িত্ব। বিদেশে দেখো রাজনীতিবিদরা কেউ ডাক্তার হয়েছে, কেউ বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট হয়েছে, কেউ পুলিশ অফিসার ছিল, কেউ পুলিশের চিফ ছিল। আমাদের টরন্টোর কথাই বলছি, আমাদের বিল ব্লেয়ার সে পুলিশের চিফ ছিল, কেউ আর্মিতে ছিল। তার থেকে এক সময় এসে সমস্ত অভিজ্ঞতার কাজ শেষ হয়ে তাদের সেই জ্ঞান সেই প্রজ্ঞাটাকে রাজনীতিতে দিচ্ছে, তাদের আরো একটা সার্ভিস দিচ্ছে দায়িত্ববোধ হিসেবে। আর স্কুলে কলেজে পড়া ছেলেমেলে কিন্তু দিনে একবারও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছে না। আর রাস্তায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের প্ল্যাকার্ড নিয়ে মিছিল করা তো দূরের কথা, তারা এটা নিয়ে দুইজন মানুষ একসাথে বসে কফি খেতে খেতে গল্পও করছে না, তারা নিজস্ব প্রফেশনের দিকে মন দিচ্ছে। আর তোমরা যেই পথে চলেছ পড়াশোনা বন্ধ করে দিয়ে, ওই বাংলাদেশে প্রবীণ বুড়াদুরা চোর শয়তানগুলা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যাদের রাজনীতি হচ্ছে, যাদের প্রফেশন ওইটাই দিয়ে তারা খায়, তাদের বউ বাচ্চা খাইয়ে বড় করিয়েছে, সেই হারাম খাইয়ে বড় করিয়েছে, তোমরাও কিন্তু সেই রাস্তায় চলছো। তাহলে পরিবর্তনটা কি করবে তোমরা? কিসের সংস্কার করবে তোমরা? সুতরাং আমি আর কথা লম্বা করতে চাই না, আজকে যথেষ্ট বলেছি। আমার মনে হয় এই যে আমাদের দেশে যে একটা চিরাচরিত অন্ধত্বের কালচার, মূর্খতার কালচার, এই যে মানুষগুলো বুঝে না। আমি যখন তারেক রহমানকে নিয়ে একটা সমালোচনা করি, একটা কথা বলি, তখন বিএনপির ছেলেপেলা যারা মূর্খ অন্ধ, তারা আমাকে গালিগালাজ করা শুরু করবে, তারা করে কথা বলা শুরু করবে, আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে আমি জিনিসটা কিন্তু অনেক কঠিন আল্লাহর রহমতে। আমি সৈনিক, বসনিয়া ঘুরে এসেছি, প্রায় কয়েকবার জীবন যায় যায় করে সেই জীবন হারানোর থেকে ফিরে এসেছে, আল্লাহ ফেরত নিয়ে এসেছেন। পার্বত্য চট্টগ্রাম থেকে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করে সেখান থেকে আল্লাহ জীবন নিয়ে ফেরত নিয়ে এসেছেন। তারপরে এই যে হাসিনার আমল এতটা বছর, সবার আগে আমি মিডিয়া যুদ্ধ শুরু করেছি, লাখ লাখ আওয়ামী সন্ত্রাসীর গালিগালাজ শুনেছি, বাপ মা নিয়ে গালিগালাজ শুনেছি সকাল বিকাল। একটা মানুষের কতটুকু শক্তিশালী অন্তর এবং বুক হতে হয়, হৃদয় হতে হয়, একুলা সকাল বিকাল এতগুলা লক্ষ লক্ষ মানুষের গালিগালাজ শুনেও আমি কিন্তু কখনো থামিয়ে দিইনি এই যুদ্ধ। কিন্তু তখন যখন মাঝে মাঝে তারেক রহমানের সমালোচনা করতাম ভালোর জন্য, তারেক রহমান চুপচাপ বসে থাকতো বলেই কিন্তু হাসিনা আরামে 16 বছর বসেছিল। এবং যখন আমি যত কষ্ট করেছি, স্যাক্রিফাইস করেছি, এবং পরবর্তীতে 2024 জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের বিসর্জনেই কিন্তু আজকে তারেক রহমান তথা বিএনপি তথা সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু সকল ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতা পেয়েছে, মুক্তি পেয়েছে। তাই আমি যদি তখন হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে বেনিফিটটা কে পেয়েছে? বিএনপি পেয়েছে, এনসিপিও পেয়েছে। আজকে যদি আমি তারেক রহমানের সমালোচনা করি আপনার নেতার, আপনি তো করতে পারবেন না, আপনি করলে তো আপনাকে দল থেকে বহিষ্কার করে দিবে। কিন্তু আপনি যেই কথাটা বলতে পারছেন না, সেই কথাটা যদি আমি বলে দিই, কারণ আমি তো কোনো পদ চাই না, আমি রাজনীতিতে ঢুকতে চাই না, আমি কারোর সহানুভূতি চাই না, আমি কারোর টাকা চাই না, আমার একমাত্র মালিক আল্লাহ। কিন্তু তারেক রহমান যেন হাসিনা না হয়, তারেক রহমানকে লাইনে রাখার জন্য, এবং তারেক রহমানের মন্ত্রীরা যেন কাউয়া কাদের না হয় এবং অন্যান্য সন্ত্রাসী না হয়, সেই জন্য আমি যখন তাদের সমালোচনা করি, তার মানে কিন্তু আপনি বিএনপি করলেও আপনার এবং আপনার বউ বাচ্চার ভালোর জন্যই কিন্তু করছি, আপনাদের বর্তমান এবং ভবিষ্যতের ভালোর জন্যই করছি। আপনারা কতটুকু শিক্ষার প্রয়োজন এই সামান্য কথাটা বুঝতে। তাই নিজে বুঝুন, সবার কাছে সেটা কথাটা প্রচার করুন। আমি যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিতে পারি, আমি বেশি লম্বা করতে চাই না, ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি যে যাওকে রাজাকার গালিগালাজ করতে পারেন, আমি তো আসলে বাংলাদেশের কালচারটা বন্ধ করতে হবে, সকল রাজনৈতিক দলকে একসাথে মিলে কাজ করতে হবে, সে এনসিপি জামাত বিএনপিকে একসাথে মিলে কাজ করতে হবে। মনে রাখতে হবে একটা ঘরের ভিতরে যদি 3 ভাই নিজেরা মারামারি করে, সেই ঘরে কি শান্তি থাকতে পারে? পারে না। আপনারা ক্ষমতায় আসতে চান, জনগণের মন জয় করে, হৃদয় জয় করে আপনারা ভোট পেয়ে আপনারা ক্ষমতায় আসেন। গালিগালাজ করার কালচারটা বন্ধ করেন। আমি আগেও বলেছি, একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে সম্মান করলে একটা দলের কর্মী আরেকটা দলের কর্মীকে সম্মান করবে।
আচ্ছা, যদি আর গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন যদি না থাকে, এখানে অনেক কোশ্চেন আমাকে যেমন আড়ালে কোশ্চেন করেন। আমি দেখেছি গত ভিডিওতে, গত লাইভে আমি বিমান বাহিনীর দুরবস্থার কথা উল্লেখ করার পরে এবং বিমান বাহিনী প্রধান ডক্টর ইউনূসের কাছে যেই বিমান বাহিনীর বিমান এবং অন্যান্য সমরাস্ত্র কেনার জন্য সাহায্য অর্থ চেয়েছিল, তা ডক্টর ইউনূস প্রত্যাখ্যান করেছিল। গত ভিডিওতে এই কথাটা বলার পরে তার প্রতিফলন দেখলাম মাশাআল্লাহ, যে ডক্টর ইউনূস লন্ডনে যাওয়ার পরেই দুইটা বিমান, যুদ্ধ বিমান প্রস্তুতকারী দুইটা সংস্থার প্রধানরা এসে ডক্টর ইউনূসের সাথে আলোচনা করছেন। তার মানে ডক্টর ইউনূস সেটার পদক্ষেপ নিয়েছেন এবং চেষ্টা শুরু করেছেন। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গালিগালাজ করলেই কিন্তু শত্রুরা জায়গা পাবে, একজন আরেকজন মারামারি করলেই কিন্তু শত্রুরা জায়গা পাবে। আমাদের এই কালচারটা বাদ দিই। আমরা যারা সমালোচনা করি, আমরা যারা বিভিন্ন দলের নেতাকে সমালোচনা করি, ভুল কাজকে সমালোচনা করি, সেই কাজ আমরা করেই যাব, কিন্তু সেটা গালিগালাজ করে করব না। সেটা কোনো সেনা প্রধানকেও গালি দেওয়ার দরকার নাই, তারেক রহমানকেও গালি দেওয়ার দরকার নাই, কাউকে গালি দেওয়ার দরকার নাই। সভ্য সুন্দর ভাষায় কিন্তু একটা জিনিস আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় আপনি এটা ভুল করছেন। সুতরাং যখন তারেক রহমান যদি কথার কথা ক্ষমতায় আসে, তারেক রহমান কিন্তু চাইবে না হাসিনার গুম খুনের কালচারটা ফেরত নিয়ে আসতে। কারা চাইবে জানেন? ওই যে হাসিনার আমলে যারা 5-8টা কুকুর ছিল, কিছু সেনাবাহিনীর জেনারেল, তারা হাসিনাকে অতিবুদ্ধি দিয়েছে গুম করে ফেলতে, তুলে নিয়ে আসতে। হাসিনা মজা পেয়ে গেছে। তারেক রহমান বা যেই ক্ষমতায় আসবে, বাংলাদেশেও কিন্তু এরকম একটা অসৎ চরিত্রের কিছু লোক থাকবে যারা গিয়ে কুবুদ্ধি দিবে, এই তো সমালোচনা করছে, একে তুলে নিয়ে আসেন, এরা গুম করে দেন, সাইজ করে দিবে, তাহলে সবার মুখ বন্ধ হয়ে যাবে। তখন মনে রাখতে হবে তাদেরও কিন্তু হাসিনারই পরিণত হবে, অথবা তার চেয়ে ভয়ঙ্কর। কারণ এইবার তো হাসিনা জীবন নিয়ে পালাতে পেরেছে, এরপরে যারা সীমা অতিক্রম করবে তারা জীবন নিয়েও পালাতে পারবে না। আর লম্বা করছি না, 33 মিনিট হয়ে গেছে, আর বেশি লম্বা করলে কেউ শুনতে চাইবে না। তারপরও যারা মনে করেন দেশের জন্য আমার কথাগুলো মূল্যবান, দেশে ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি, সবার মাধ্যমে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য সকল দল যারা আছে, ছোটখাটো যারা দল করেছে, আলোর মুখ দেখুক আর না দেখুক, আজকে একসময় ছোট মাশরুম থেকে হয়তো একসময় বটগাছ হয়ে দাঁড়াবে। যদি মনে করেন যে এক নির্বাচনে 2 নির্বাচনেই ক্ষমতায় চলে আসবেন, এটা একটা ভুল ধারণা। তার মানে জীবনেও আলোর মুখ দেখবেন না। আর যদি গাছের গোড়াটাকে শক্ত করে বড় করতে পারেন, যদি মনে করেন 2টা 3টা 4টা নির্বাচনে আস্তে আস্তে দলটা গোছানো অভিজ্ঞতা অর্জন করেন, একসময় হয়তো 5টা 10টা সিট পাবেন। এভাবেই তো রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে। প্রজ্ঞা, সবকিছুতে প্রজ্ঞা লাগে। অস্থিরতা বা সবর হারলে কিন্তু কোনো কিছুতেই সফলতা পাওয়া যায় না। তো ঠিক আছে, আর এই নিয়ে আমি আর বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। একজন প্রশ্ন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করলেন না। আসলে দেখেন, যুক্তরাষ্ট্র এরা হচ্ছে বিশ্বের জাতীয় হারামি। পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় হারামি হচ্ছে যুক্তরাজ্য। পৃথিবীতে যত কলোনি, এই যে গোলামি করা শত শত বছর ধরে, সমস্ত শয়তানি কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে যুক্তরাজ্য। এই যে প্যালেস্টাইনের ভিতরে ইসরায়েলকে ঢুকিয়ে দেওয়া এবং তা দখল করানো, বেলফোর চুক্তির মাধ্যমে, ওইটার মাস্টার মাইন্ডও কিন্তু, ওই শয়তানটাও কিন্তু যুক্তরাজ্য। আজকে প্রফেসর ইউনূস যখন আওয়ামী সরকার যত বিলিয়ন্স অফ ডলার চুরির টাকা যুক্তরাজ্যে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, যখন ডক্টর ইউনূস ওই টাকা পয়সা ফেরত চাইতে গিয়েছে, তখনই প্রধানমন্ত্রী দেখা করেনি। কারণ দেখা করলেই তো তাকে একটা কমিটমেন্ট করতে হবে, আর তাকে কমিটমেন্ট করে পিছলানোর তো উপায় নাই। সুতরাং এরকম আরো অনেকগুলো কারণ আছে আমার ধারণা, সেই জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা করেন নাই। আমি দেখেছি অনেকে এটা নিয়ে প্রফেসর ইউনূসের সাথে ঠাট্টা নমস্কার করছেন। আপনি একজন বলেছেন, তাহারা ইয়াসমিন বলেছেন, ভাই আপনি 1 ঘন্টা লাইভ করলে ভালো হয়। শোনেন, সবাই একরকম না। মানুষ চাই কি, ওই যে মানুষ চাই, আমি কাউকে ছোট করে কাউকে আঙুল দিয়ে দেখে বলছি না যে আমি 15 মিনিটের লাইভ করব,
মস্করা করব, যোগ করব, কিছু আজে বাজে কথা বলবো, নোংরা আঞ্চলিক ভাষায় কথা বলবো, কিছু মানুষ আনন্দ পাবে, একটা ওই মোশাররফ করিমের নাটকের মতো আরেকটা সিরিজ হবে, কিন্তু দেশের কিচ্ছু আসবে যাবে না। ওইসব জোকসের কথাবার্তা বললে দেশের কিচ্ছু পরিবর্তন হবে না, খালি দেশের মানুষকে ভাগ করে রাখা হবে, দেশের মানুষকে আরো সন্দিহান করে ডুবিয়ে মারবে, দেশের মানুষ দুশ্চিন্তায় পড়ে যাবে। কিন্তু আমি চাই মানুষকে সঠিক নির্দেশনাটা দিয়ে দেশের মানুষের মাঝখানে দেশে একটা শান্তি আনতে। আমি দেশে বিভাজন সৃষ্টি করতে চাই না। তাই প্রতিদিন মানুষকে একজন আরেকজনকে গালিগালাজ করে আমি লাইভ করি না। আমি মাঝে মাঝে লাইভে আসি, যেটা এত বছর ধরে করেছি। সবার প্রথম শুরু করেছি, আমার 3টা মিশন ছিল। একটা মিশন ছিল জনগণের মাঝখানে দেশপ্রেম এবং সচেতনতা জাগিয়ে তোলা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের নবীন প্রজন্মকে জাগিয়ে তোলা, তারা যেন রাস্তায় নামে, আন্দোলন নামে, যেটা জুলাই আগস্টে হয়েছে আল্লাহর রহমতে। আর তৃতীয় উদ্দেশ্য ছিল সশস্ত্র বাহিনীকে চাপে রাখা, তাদের মাঝখানে যে কোরআন শরীফ ধরে ওয়াদা করে সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছে, জয়েন করেছে, সেটা দিন রাত তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এবং তাদের মাঝখানে যদি 10টা সেনাবাহিনীর সদস্য মন পরিবর্তন হয়, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাহলে ওই 10 জন পরিবর্তনই দেশের জন্য বিশাল পরিবর্তন। 10 জনের থেকে 100 জন পরিবর্তন হবে। তারপর আরো তাই হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আপনার মতো জ্ঞানী খুব কম আছে, আমি 1 ঘন্টাও বলতে চাই না, আমারও সারাদিনের ব্যবসা পরে। যেমন কালকে কিছু মূর্খ বলেছে যে আপনি এত টাকা পান কোথায়, আমার কিন্তু কোনো টাকা পয়সা দেখা নাই, আপনি কানাডায় থাকেন কিভাবে, এদের কোনো খবরই নাই আমি কি করি। এই মূর্খদেরকে ওই যে আল্লাহ বলেছে না, চোখে কানে বুক অন্তরে সিলমোহর লাগিয়ে দিয়েছে, এদের কোনোদিন কানে ভালো কথা ঢুকবে না। যে আমি এত বছর ধরে যে আমি কি বলে পশ্চিমা দেশে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার টাকা ব্যবসা করার জন্য টাকা কোথেকে আসলো এটাও তাদেরকে বলে দিতে হবে আমার। যাই হোক, শোনেন, আমার মাথার উপরে $2 মিলিয়ন লোন, এবং দিনরাত কষ্ট করতে হয় আমার বাড়ির মর্টগেজ পে করার জন্য। আমার বাড়ির মর্টগেজ কত শুনবেন? মিথ্যা কথা বলার লোক দেলোয়ার না। আবার প্রতি মাসের বাড়ির মর্টগেজ হচ্ছে প্রায় $11,500। প্রতি মাসে বাড়ির ট্যাক্স হচ্ছে প্রায় $2,000। বুঝতে পেরেছেন? সুতরাং বাড়ির খরচই $14,000 চলে গেল। বাকি খাওয়া পড়া পয়সা আলহামদুলিল্লাহ হালাল ইনকামে, নিজের পরিশ্রমে সফটওয়্যার আমার ছোটখাটো একটা সফটওয়্যার কোম্পানি আছে, তার মাধ্যমে আমার হালাল ইনকাম। যদি আমি পয়সা কামাই করতে চাইতাম, উপর আল্লাহ সাক্ষী আছে, বাংলাদেশে এখনো বহুত মানুষ সাক্ষী। কর্নেল ফারুক খানকে জিজ্ঞেস করতে পারেন, মেজর দেলোয়ারকে ডেকে আপনি কি 2008 সালে বলেছিলেন সামিট বিল্ডিং এ যে নেত্রীর সাথে, শেখ হাসিনার সাথে কথা বলেছি, গফরগাঁও থেকে তোমার নমিনেশন কনফার্ম, তুমি শুধু নমিনেশন পেপার সাবমিট করবা। আমি করি নাই। সেটার জন্য আমাকে সামিট বিল্ডিং এ ডেকে 2 ঘন্টা ঝেড়েছেন। আমি বলেছিলাম, স্যার আমি আইটির লোক, আমি রাজনীতি বুঝি না। আসলে আমি আমার চরিত্রে আমার গায়ে আওয়ামী লীগের সিল লাগুক, এটা আমি কোনোদিন চাইবো না, কোনোদিন চাই নাই। যদি একটু অসৎ হতে পারতাম, আওয়ামী লীগের গফরগাঁয়ের এমপি হয়ে গেলে হাজার হাজার কোটি টাকার উপরে শুয়ে থাকতে পারতাম। আমার মাথার উপরে এখন $2 মিলিয়ন লোন থাকতো না। সুতরাং এই দেশের মানুষ, অনেক মানুষ এত খারাপ, এতটাই চরিত্রহীন যে এই দেশে আর কোনো বীর জন্মায় না, আর কেউ বীর হতে চায় না। এই দেশের মানুষের উপকার করার জন্য যেই আসে চলে যায়, দেশ ছেড়ে চলে যায়। এই যে ডক্টর যারা আসছে, ডক্টর যারা কিছুদিন থাকবে, হয়তো অত্যাচারে সে একদিন বিদেশে চলে যাবে, কারণ সবারই তো একটা ধৈর্যের সীমা আছে।